পড়ছিলাম দিশেহারা, কলমে স্থানা শেখ, পর্ব সংখ্যা 10। গভীর রাত, নিস্তব্ধ চারপাশ। এসির মৃদু শব্দ ব্যতীত কোনো শব্দ নেই রুমে। দুজনেই গভীর ঘুমে বিভোর। দুজনের মাঝখানে কোলবালিশটা দেওয়াল হয়ে আছে। নিস্তব্ধ রুমের ভেতর হঠাৎই চিৎকার করে শোয়া থেকে উঠে বসে শ্রাবণ। ওর হঠাৎ চিৎকারে সোহার ঘুম ভেঙে গেছে। ভয় পেয়ে বেচারি নিজেও শোয়া থেকে উঠে বসে পড়েছে। ভয়ে কেঁদেই ফেলেছে। এভাবে চিৎকার করছে কে? শ্রাবণ। কিন্তু ও এভাবে চিৎকার করছে কেন? কাঁচা ঘুম ভেঙে যাওয়া, তার উপর আবার ভয় পেয়েছে। কোনো কিছুই ভালোভাবে বুঝতে সক্ষম হচ্ছে না। কাঁদতে কাঁদতেই ডাকে, ভাইয়া, তুমি তুমি আছো এখানে? হ্যাঁ আছি। ন্যাকা কান্না বন্ধ কর। এভাবে চিৎকার করলো কে? রাক্ষস এসেছে তোকে গিলে খাওয়ার জন্য। মুখ বন্ধ রাখ, নয়তো আমি বন্ধ করে দেব। সুহাস চুপ করে থাকে। শ্রাবণ বিছানা থেকে নেমে লাইট অন করে তারপর দ্রুত পায়ে ওয়াশরুমে প্রবেশ করে। ঘামে পুরো শরীর জবজবে হয়ে গেছে। হাত পা শরীরও কাঁপছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। চোখ দুটোতে রক্ত উঠে গেছে। ঘুমের মধ্যে ওর কি হয় নিজেও বুঝতে পারে না। প্রায় রাতে এভাবে চিৎকার করে ঘুম থেকে উঠে বসে। তারপর দেখে পুরো শরীর ঘেমে একাকার। হাত পা শরীর কাঁপছে, চোখে রক্ত উঠে গেছে। কোনো কিছু হয়তো স্বপ্ন দেখে, কিন্তু ওর মনে থাকে না। হাত মুখ ধুয়ে নিজেকে শান্ত করে ফ্রেশ হয়ে রুমে ফিরে আসে। বিছানার দিকে তাকিয়ে দেখে সুহা এখনো আগের মতোই বসে আছে। ভয় পাওয়ার কারণে চোখ মুখ শুকিয়ে গেছে। লাইট অফ করে শুয়ে বলে, ঘুমা। সুহা ভয়ে ভয়ে বলে, কি হয়েছিল তোমার? এভাবে চিৎকার করলে কেন? ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছি, এটা কাউকে বললে নিজে চিৎকার করার মতো অবস্থায় থাকবি না। সোহা শুয়ে পড়ে। শ্রাবণ ডান কাত হয়ে শুয়ে থেকে মনে করার চেষ্টা করে কি স্বপ্ন দেখেছে। ভয় পেয়ে চিৎকার করে নাকি রাগের কারণে চিৎকার করে? কি জন্য এমন করে? সোহা অন্ধকারের মাঝে শ্রাবণের দিকে তাকিয়ে আছে। সকালে সোহার ঘুম ভাঙে আগে। রুমের ভেতরে এখনো ঘুটঘুটে অন্ধকার। জানালার পর্দার ফাঁক দিয়ে একটু আলো দেখা যাচ্ছে। শোয়া থেকে উঠেই বা কি করবে, তাই শুয়েই রইল চুপচাপ। হঠাৎ রুমের দরজা খোলার আওয়াজ হয়। দরজার দিকে তাকিয়ে বুঝতে পারে না কে ভেতরে প্রবেশ করছে। দরজা তো ভেতর থেকে বন্ধ করা ছিল। তাহলে বাইরে থেকে কেউ কিভাবে ভেতরে প্রবেশ করছে? সোহার ভাবনার মাঝেই রুমের লাইট অন করে শ্রাবণ। সোহা শ্রাবণের দিকে তাকিয়ে আবার বিছানার দিকে তাকায়। শ্রাবণ কখন উঠে গেছে সোহা বুঝতেই পারেনি। ভেবেছে শ্রাবণ এখনো ঘুমিয়ে আছে। শ্রাবণের শরীর ঘামে ভিজে আছে। এক্সারসাইজ করতে বেরিয়েছিল বোধহয়। শ্রাবণ সোহার দিকে না তাকিয়ে টাওয়াল হাতে ওয়াশরুমে প্রবেশ করে। ও চলে যেতেই সোহা শোয়া থেকে উঠে বসে। কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকার পর নেমে দাঁড়ায় নিচে। বিছানা গুছিয়ে রেখে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। চেহারা গলার দিকে ভালোভাবে তাকায়। ফোলাভাব কমে গেছে, তবে দাগগুলো স্পষ্ট হয়ে আছে। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে নিজের জামা তুলে পেটের দিকে তাকায়। চামড়া ছুলে গেছে প্রায়। টান লাগছে এখন। জামা ঠিকঠাক করে বিছানায় বসে পড়ে। ঔষধ খেয়ে ঘুমানোর পর একবারই ঘুম ভেঙেছিল রাতে, তাও শ্রাবণের চিৎকারে। বেশ অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শ্রাবণ। সোহা তাকায় ওর দিকে। শ্রবণ তাকায় না সোহার দিকে। শ্রবণ ট্রাউজার আর টি শার্ট পরে টাওয়েল ছুঁড়ে মারে সোহার মুখের উপর। সোহা টাওয়েল ধরে শ্রবণের দিকে তাকায়। শ্রবণ আঙুল তোলে ওয়াশরুমের দিকে দেখিয়ে বলে, যা, একেবারে শাওয়ার নিয়ে বের হবি। সোহা শুকনো ঢোক গিলে বলে, রাতে তো শোয়ার আগে গোসল করেছিলাম, আবার দুপুরে করব? আমার মুখের উপর কথা বলতে নিষেধ করেছি না? যা বলেছি তা কর। আমার কাপড় চোপড় আমার রুমে রয়েছে। তুই থাকিস এক রুমে, আর তোর কাপড় চোপড় আরেক রুমে কেন থাকে? দাঁতে দাঁত পিষে কথাগুলো বলে চুল ব্রাশ করতে শুরু করে। আয়নার দিকে তাকিয়ে থেকেই বলে, কি বলেছি কানে যায়নি? কাপড় চোপড় তুই ভেতরে যা, আমি মেয়েটকে বলছি, সে এসে দিয়ে যাবে। সুহা ধীর পায়ে এগিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। শুধু শুধু ওর ওপর মেজাজ দেখায়। কাপড় চোপড় আনার সুযোগ দিয়েছে, কোথায় যে আনবে। শ্রবণ রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমেই একজন মেয়েট ছিল, তার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, সুহার কাভার্ড থেকে ওর কাপড় চোপড় নিয়ে আমার রুমে রেখে আসুন। আসার সময় সুহাকে বলে আসবেন ও ওয়াশরুমে রয়েছে। মেয়েট নিজের কাজ রেখে শ্রবণের কথায় মাথা নেড়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। শ্রবণ সোফায় বসতে বসতে গলা ছেড়ে একবার বলে, কফি। ড্রয়িং রুমে এখন বাড়ির আর কেউ নেই। কেউ এখনো রুম থেকে বের হয়নি নাকি? পায়ের উপর পা তুলে সোফায় গায়ে এলিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর একজন মেয়েট কফি নিয়ে আসে শ্রবণের জন্য। শ্রবণ কফির মগ হাতে নিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। দাদার রুমের দিকে এগিয়েও আবার থেমে যায়। ঘুরে সিঁড়ির দিকে পা বাড়ায়। করিডোরে আসতে মেয়েট ওর রুম থেকে বেরিয়ে আসে নিজের কাজ শেষ করে। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। রুমে কেউ নেই, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। বেলকনির দিকে তাকিয়ে বুঝতে পারে
শ্রবণ বেলকনিতে আছে, ওর হাতের বালতিতে ওদের দুজনের ভেজা ড্রেস। সোহার ভাবনার মাঝে রুমে ফিরে আসে শ্রবণ। বুঝতে পারে শ্রবণ এতক্ষণ সিগারেট খাচ্ছিল। ওর রুমে ফিরে আসার সাথে সাথে সিগারেটের গন্ধ পাচ্ছে। এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? এগুলো চোখ দিয়ে ইশারা করে বলে, রেখে দে ওখানে। সোহা রেখে দেয়। চুলের টাওয়াল খুলে ফ্যান অন করে। শ্রবণ বিরক্তিতে কপাল ভ্রু কুচকে রাগী স্বরে বলে, বালটা অন করা লাগবে কেন? এসি দিয়ে হচ্ছে না? শ্রবণের মুখ আর মুখের ভাষা শুনে ফ্যাল ফ্যাল করে অফ করে দেয় সোহা। ফ্যান অন করেছিল চুল শুকানোর জন্য। শ্রবণ রাগে চোখে সোহার দিকে তাকিয়ে থেকে ফোন হাতে তুলে নেয়। প্রকৃতির বাতাস ওর যতটা প্রিয়, ফ্যানের বাতাস ততটাই অপ্রিয়। সোহা টাওয়েল দিয়ে ভালোভাবে চুলগুলো মুছে নেয়, যেন এক ফোঁটা পানিও না থাকে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ব্রাশ করতে শুরু করে, যেন কিছুটা হলেও শুকিয়ে যায়। শ্রবণ সোহার দিকেই তাকিয়ে আছে। ধৈর্য হারা হয়ে কর্কশ স্বরে বলে, ওই দুইটা বাল সারাদিন ধরে ব্রাশ করতে হবে? সোহা চুলগুলো খোপা করে নেয়। শ্রবণ এগিয়ে এসে শক্ত হাতে খোপা খুলে দেয়। চুলে ব্যথা পায় সোহা। নিষেধ করেছি চুল বাঁধতে। সোহা নিচের দিকে দৃষ্টি রেখে মিনমিন করে বলে, আমি এভাবে যাব না। কি বললি? তুমি কেন এমন করছো? তোর সাহস দেখছি দিন দিন বাড়ছে। সোহা শ্রবণের কাছ থেকে পিছিয়ে যায়। বলা তো যায় না যদি চর বসিয়ে দেয়। শ্রবণ কিশোর সময় আগুন চোখে তাকিয়ে থাকে সোহার মুখের দিকে। তারপর নতুন প্ল্যান সাজিয়ে একাই রুম থেকে বেরিয়ে যায় দরজা লাগিয়ে। শ্রবণ বেরিয়ে যেতেই সোহা ফোঁস করে শ্বাস ধরে। শ্রাবণ ওর সামনে আসলেই সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। জানে না কেন এত ভয় লাগে শ্রবণকে। শ্রবণ নিচে এসে বাড়ির সবাইকে সোফায় দেখতে পায়। কারো মুখে কোনো কথা নেই। শ্রবণ সোফায় বসতে বসতে বলে, মিসেস চৌধুরীর চোখ মুখ এমন কেন? সারা রাত ঘুম হয়নি নাকি? অনিমা চৌধুরী শ্রবণের মুখের দিকে তাকায়। শ্রবণ ওনার মুখের দিকে তাকাচ্ছে না, কারো মুখের দিকেই তাকাচ্ছে না। অনিমা চৌধুরী বলেন, সোহা কোথায়? রুমে। তুমি ওর সাথে কেন এমন করছো? কি ক্ষতি করেছো তোমার? শ্রবণ শান্ত চোখে তাকায় ওনার মুখের দিকে। পুনরায় ফোনের স্ক্রিনে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, কি করেছে সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। অনিমা চৌধুরী আরও কিছু বলতে চাইছিলেন, তবে তনিমা চৌধুরী ওনাকে থামিয়ে দেন। ছোট বোনের মুখের দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়িয়ে নিষেধ করেন কিছু বলতে। কিছু বললে এই ছেলের রাগ আরও বাড়বে। শ্রবণ ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখেই বলে, ব্রেকফাস্ট রেডি? জি স্যার। শ্রবণ বসা থেকে উঠে দাদার দিকে তাকিয়ে বলে, চলো দাদা ভাই, ব্রেকফাস্ট করি। কথাগুলো বলে শ্রবণ দেরি করে না, দ্রুত পায়ে এগিয়ে যায় ডাইনিং রুমের দিকে। সামাদ চৌধুরী সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছেন ডাইনিং রুমে যাওয়ার জন্য। শামীম রেজা চৌধুরী বাবার মুখের দিকে তাকিয়ে বলেন, বয়ে গিয়ে ঝামেলা কাঁধে নিয়ে এসেছো বাড়িতে? সামাদ চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে ওকে নিয়ে আসার জন্য। ও বাড়িতে না আসলে এত কিছুই হতো না। তখন বলেছিলে কেন? শ্রবণ তো আসতে চায়নি, ওকে জোর করে নিয়ে এসেছিলাম শুধুমাত্র তোমার কথায়। শামীম রেজা চৌধুরী বলেন না কিছু। বড় ছেলেকে বাড়িতে এনে বিপদ নিয়ে এসেছেন। এই ছেলে যে এমন কিছু করবে বা ঘটাবে কারো কল্পনায় ছিল না। বাড়িতে আসার পর থেকে বিয়ের দিন সকাল পর্যন্ত শান্ত আর নিশ্চুপ থেকে একেবারে বম ব্লাস্ট করেছে দুপুরে। ছেলে মেয়ে বাবাকে ভয় পায়, আর উনি বাপ হয়ে ছেলেকে ভয় পান। কি আজীব এক চিৎ জন্ম দিয়েছেন, শুধু এটাই ভাবেন। ছেলেকে ধমক দেবেন তো দূরের কথা, উল্টো ছেলের ভয়ে উনি নিজেই চুপসে থাকেন। একটু কিছু হলে ছেলে যখন তখন গর্জন করে ওঠে। ওনার মাঝে মধ্যে মনে হয় শ্রবণের মানুষ হয়ে জন্ম না নিয়ে বাঘ বা সিংহ হয়ে জন্মানো উচিত ছিল। লোকালয়ে বসবাস না করে জঙ্গলে বসবাস করত, আর যখন তখন তর্জন গর্জন করত। আজকে ডিএনএ টেস্টের রিপোর্ট আনার জন্য যাবে শ্রবণ আর স্পর্শ। রিপোর্ট হাতে পেয়েছে ডক্টর। কল করেছিল শ্রবণকে। শ্রবণ তৈরি হয়ে সোহার দিকে ঘুরে দাঁড়ায়, দাঁতে দাঁত পিষে বলে, ফিরে এসে যদি তোকে সামনে না পাই, আমাকে খুঁজে বের করতে হয়, তবে যেখানে পাবো সেখানেই কোরবানি দিব। কোথাও যাব না, মনে থাকবে তো যেন? মনে থাকবে। শ্রবণ ফোন, ওয়ালেট আর গাড়ির চাবি নিয়ে রুম থেকে বের হয়। দরজা খোলাই রেখে গেল। ফিরে এসে রুমে না পেলে খবর করে ছাড়বে। করিডোরে দাঁড়িয়ে স্পর্শ রুমের দিকে তাকিয়ে ওকে ডাকে নাম ধরে। স্পর্শ তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে আসে। বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, হয়ে গেছে, চলো। শ্রবণ উল্টো ফিরে হাঁটা ধরে। ওর পেছন পেছন আগায় স্পর্শ। গত দিনগুলোতে স্পর্শ বাড়ির কাউকে আর কোনো প্রশ্ন করেনি। ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করেছে। এই কয়েকদিন বাড়ির সকলের অদ্ভুত সব আচরণ খেয়াল করেছে। ওর ভীষণ টেনশন হচ্ছে যে রিপোর্টে কি আসবে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। সত্যিই কি এই বাড়ির ছেলে নাকি না? নিচে নেমে আসতেই বাড়ির বাকি সকলের সাথে দেখা হয়। শ্রবণ ওর বাবার দিকে তাকিয়ে ফিলেনি একটা হাসি দিয়ে বাইরের দিকে আগায়।
ওর হাসি দেখে শামীম রেজা চৌধুরীর গলা শুকিয়ে গেছে। টেনশনে দরদর করে ঘামছেন। কোন দুঃখে এই ছেলেকে বাড়িতে এনেছিলেন। আসতে রাজি হয়নি, না আসতো। বাইরে এসে নিজের গাড়িতে উঠে বসে শ্রাবণ। ওর পাশের সিটে বসে স্পর্শ। শ্রাবণের মুখের দিকে তাকিয়ে দেখে শ্রাবণের চোখে মুখে আজ অদ্ভুত এক হাসি ফুটে আছে। স্পর্শের দিকে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। স্পর্শের বুক কাঁপতে শুরু করেছে। টেনশনে ওরও ঘাম ছুটে গেছে। শ্রবণ এসির টেম্পারেচার কমিয়ে দিয়ে বলে, এখনই এত ঘামছো কেন? রিপোর্ট হাতে পেলে তো তাহলে অজ্ঞান হয়ে যাবে। হসপিটালে এসে পৌঁছায় দুই ভাই। স্পর্শের চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। একটু পরপর শুধু বড় ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছে। শ্রবণকে স্বাভাবিক দেখাচ্ছে। গাড়ি পার্কিং করে দুজনে ভেতরের দিকে আগায়। স্পর্শের হার্টবিট বেড়ে যাচ্ছে আগের তুলনায়। যত আগাচ্ছে তত অস্থিরতা বাড়ছে, ভয় করছে। দেখতে দেখতে দুজন ডক্টরের কেবিনে প্রবেশ করে। দুজন বসে দুই চেয়ারে। শ্রবণ ডক্টরের দিকে তাকিয়ে বলে, রেজাল্ট কি ডক্টর? ডক্টর নিজের চশমা ঠিক করে রিপোর্ট হাতে তুলে নেন। উনি ওদের দুজনের অপেক্ষাতেই ছিলেন এতক্ষণ। রিপোর্টের উপর আরও একবার নজর বুলিয়ে আবারও দুজনের দিকে তাকিয়ে বলেন, স্যাম্পল ম্যাচ করে গেছে। ডক্টরের কথা শুনে শ্রবণ শকড, কিন্তু স্পর্শের মুখে হাসি ফুটে উঠেছে। শ্রবণ নিজেকে ধাতস্থ করে বলে, ফেক রিপোর্ট বানানোর জন্য কত টাকা খেয়েছেন? শ্রবণকে রেগে যেতে দেখে ডক্টর শান্ত কণ্ঠে বলে, মিস্টার শ্রবণ, আপনি শান্ত হন আগে। এটা কোনো ফেক রিপোর্ট নয়, এটা অরিজিনাল। সকালে ল্যাব থেকে পাঠানো হয়েছে। এটা মিস্টার স্পর্শ আর মিস্টার শামীম রেজা চৌধুরীর ডিএনএ মিলে গেছে। আপনার ডিএনএও মিলে গেছে মিস্টার শামীম রেজা চৌধুরীর সাথে। শ্রাবণ শকড হয়ে বসা থেকে উঠে দাঁড়ায় তড়িৎ গতিতে। ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। পায়ের নিচের মাটি যেন সরে গেছে। নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। নিশ্চয়ই এই রিপোর্ট মিথ্যে। শামীম রেজা চৌধুরী টাকা খাইয়ে রিপোর্ট চেঞ্জ করিয়েছে। হ্যাঁ, এটাই হয়েছে। স্পর্শ বসা থেকে উঠে এক আকাশসম খুশি নিয়ে বড় ভাইয়ের গলা শক্ত করে জড়িয়ে ধরে। শ্রাবণ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। স্পর্শ খুশি মনে বলে, দেখলে তো, তুমি আমার ভাই। তোমার ধারণা আজ ভুল প্রমাণ হয়ে গেছে ভাইয়া। শ্রবণ ডক্টরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে ডক্টরকে ভস্ম করে দেবে। রিপোর্ট নেওয়ার জন্য হাত বাড়ায় ডক্টরের দিকে। ডক্টর রিপোর্ট ওর হাতে দিয়ে দেন। স্পর্শ এখন ওকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ওর আনন্দ হচ্ছে না এখন। চিৎকার করে সারা দুনিয়াকে জানান দিতে ইচ্ছে করছে শ্রবণ চৌধুরী ওর বড় ভাই, সত্যি ওর বড় ভাই। শ্রবণ নিজেই রিপোর্টের উপর নজর বোলায়। রেজাল্ট দেখে ওর মাথা ঘুরে যাচ্ছে। রাগে পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করছে। মস্তিষ্কে আগুন ধরে গেছে। পুরো দুনিয়ায় আগুন ধরিয়ে দিতে ইচ্ছে করছে। রোবোটিক সুরে বলে, স্পর্শ, ছাড়ো আমাকে। স্পর্শ এতক্ষণ ভাবনায় তলিয়েছিল। বড় ভাইয়ের কথায় ভাবনায় ছেদ পড়েছে। ছেড়ে দাঁড়াতেই শ্রবণ ওর হাত মুঠো করে ধরে ধূপধাপ পা ফেলে কেবিন থেকে বাইরের দিকে হাঁটা শুরু করে। স্পর্শ কিছু বুঝতে না পেরে ভাইয়ের সাথে সাথে আগাচ্ছে। শ্রবণ এমন রেগে আছে কেন? গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে শ্রবণ। পাশে উঠে বসে স্পর্শ। পার্কিং থেকে গাড়ি বের করে বাড়ির দিকে ছুটে চলে। গতি দেখে স্পর্শ ভয় পেয়ে যায়। বড় ভাইকে সাবধান করে বলে, ভাইয়া গতি কমাও, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ট্রাফিক পুলিশ ধরবে। শ্রবণ শোনে না কিছু। আগের চেয়েও গতি আরো বাড়িয়ে দেয়। স্পর্শ ভয়ে ভয়ে বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হবে? অল্প সময়ের মধ্যে বাড়ির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে শ্রবণের গাড়ি। স্পর্শের মনে হচ্ছে গাড়ি তো নয়, বুলেট ট্রেনে চড়ে বাড়িতে আসলো। ওর বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে। শ্রবণ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। এক হাতে রিপোর্ট, অন্য হাতে মুঠো করে ধরে স্পর্শের হাত। পুনরায় টেনে নিয়ে যেতে থাকে ভেতরের দিকে। ওর আচরণে বিস্ময়ে বিমূঢ় স্পর্শ। শ্রবণ এমন করছে কেন? ও যে শ্রবণের ভাই, শ্রবণ কি এটা মানতে পারছে না? ড্রয়িং রুমে উপস্থিত সবাই। দুই ভাইকে ফিরে আসতে দেখে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় সবাই। বড় ছেলের চেহারার অভিব্যক্তি দেখেই সব বুঝতে পেরে যান শামীম রেজা চৌধুরী। ছেলের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে নেন। আর শ্রবণ নিজে ব্লাস্ট হবে, নয়তো ওনাকে করবে। তনিমা চৌধুরী আতঙ্কিত হয়ে তাকিয়ে আছেন দুই ভাইয়ের দিকে। শ্রবণ সোজা এসে ওর বাবার সামনে দাঁড়ায়। স্পর্শকে দাঁড় করায় বাবার পাশে। কয়েক পা পিছিয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। রাগে ফেটে পড়ে ভয়ঙ্কর রকমের চিৎকার করে স্পর্শের দিকে আঙুল তুলে বলে, ও জারজ। ওর এমন কথায় বাড়ির সবাই শকড। স্পর্শ তো বড় বড় চোখ করে তাকিয়ে আছে বড় ভাইয়ের মুখের দিকে। ওকে জারজ বলেছে? ও জারজ? সামাদ চৌধুরী বিস্মিত হয়ে বলেন, এসব তুমি কি বলছো দাদু ভাই? শ্রবণ দাদার দিকে তাকিয়ে আগের মতোই চিৎকার করে বলে, আমি ঠিক বলেছি, ও জারজ সন্তান। শামীম রেজার সাথে ওর ডিএনএ ম্যাচ করে গেছে, আমার সাথেও ম্যাচ করেছে।
দুজনের মা আলাদা হলেও বাবা একজনই। এই জানোয়ার আমার আম্মু বেঁচে থাকতেই ওই নষ্ট মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে স্পর্শকে জন্ম দিয়েছিল। তাহলে এর মানে কি দাঁড়ায়? স্পর্শ নিশ্চয়ই জারজ। সম্পর্ক স্পর্শের মাথায় আকাশ ভেঙে পড়ে। বিস্ফোরণ ঘটল যেন মস্তিষ্কে। সব খুশি পুরোপুরি গায়েব হয়ে গেছে। শ্রবণ বাবার দিকে তাকিয়ে আগের মতোই চিৎকার করে বলে, তুই নিজের জারদ ছেলেকে বাড়ির সকলের সামনে সৎ ছেলে বলে পরিচয় করিয়েছিস, ভেবেছিস কেউ কোনোদিন কিছুই জানতে পারবে না। বারবার জারজ শব্দটা শুনে শামীম রেজা চৌধুরী চিৎকার করে বলেন, স্পর্শ জারজ নয়, ও অবৈধ নয়, ও আমার ছেলে, আমার বৈধ সন্তান। ওর মাকে আমি অনেক আগেই বিয়ে করেছিলাম। সবাই কিছু বুঝে ওঠার আগে শ্রবণ হাতের রিপোর্ট ফেলে ওর বাবার গলা চেপে ধরে ভয়ঙ্কর রকম আক্রোশ নিয়ে। আর হঠাৎ আগ্রাসী আক্রমণে শামীম রেজা চৌধুরী কিছুই বুঝে উঠতে পারেন না। বাবাকে ফ্লোরে ফেলে বুকের উপর চড়ে বসে গলা চেপে ধরেছে শ্রাবণ। আর কতক্ষণ এভাবে থাকলে মেরেই ফেলবে। সিয়াম, স্পর্শ আর শাহিন রেজা চৌধুরী শ্রবণকে টেনে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। অনেক টানাটানির পর কোনো রকমে উপর থেকে সরিয়ে নিয়ে আসে। শামীম রেজা চৌধুরী নিজের গলা চেপে ধরে খুক খুক করে কাশতে শুরু করেছেন। শ্রবণ তিনজনের কাছ থেকে ছোটার জন্য ছটফট করছে আর হুঙ্কার ছাড়ছে। বাবার দিকে তাকিয়ে গর্জন করে বলে, কুত্তার বাচ্চা, তুই আমার আম্মুকে ঠকিয়েছিস। তোকে আমি খুন করে ফেলবো। আমার আম্মু স্ট্রোক করে মারা যায়নি। তুই খুন করেছিস নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য। লাফালাফি করতে করতে তিনজনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় শ্রবণ। আগ্রাসীভাবে ছুটে গিয়ে বাবার মুখ বরাবর ঘুষি বসিয়ে দেয়। পুনরায় গলা চেপে ধরে বলে, আজকে তোকে খুন করে আমি ফাঁসিতে ঝুলবো।